জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো এখন আমি আপনাদের সামনে কিছু কোম্পানি নিয়ে আলোচনা করব, যে কোম্পানিগুলো এক একটা সরকারি চাকরি। কেন বললাম? তার কারণ এই কোম্পানিগুলোর কাজ হচ্ছে বারবার প্রফিট দেওয়া। কিভাবে প্রফিট দেয় সেটাও ডিসকাস করব এই ভিডিওর মধ্যে। সম্পূর্ণ ব্যাপারটাই বুঝিয়ে দেবো। তো যারা যারা এখনও এর আগের ভিডিওটা দেখেননি, তো ঠিক কিছুক্ষণ আগেই আমি আরও একটি ভিডিও দিয়েছি চ্যানেলে, গিয়ে দেখে নেবেন। সেখানে আমি একটা স্মল ক্যাপ কোম্পানি নিয়ে আলোচনা করেছি পুরো ডিটেলসে। তো যারা যারা দেখেননি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তাহলে শুরু করে নিই। আচ্ছা, এই কোম্পানিগুলো দেখানোর আগে ডিসক্লেমার একদম ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না। সম্পূর্ণ আমার লজিকটা আপনার সাথে যদি ম্যাচ খায় তাহলে ব্যাপারটা নিতে পারেন, আদারওয়াইজ আপনি অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে শুরু করি। তো প্রথম যে কোম্পানিটি দেখতে পাচ্ছেন এবং চার্ট প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, প্রথমে কোম্পানিটা না মানে চার্ট প্যাটার্নটা। তো চার্ট প্যাটার্নটা আমি 5 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে রেখেছি। এবার 5 বছরের চার্ট প্যাটার্নটা কী বলছে? 5 বছরের চার্ট প্যাটার্নে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি কোম্পানিটা একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে, ওপর নিচ ওপর নিচ ওপর নিচ এই করে যাচ্ছে গত 5 বছর ধরে। তাহলে গত 5 বছরে এই কোম্পানিটি মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আছে এবং সেইভাবে প্রফিট দেয়নি। এবং 5 বছর আগে থেকে যারা হোল্ড করে আছে কোম্পানিটায়, তারা 60% রিটার্নে বসে আছে, 60-61% রিটার্ন 5 বছর আগে। কিন্তু আমি যদি আপনাদের বলি প্রপার লজিক দিয়ে যে এই কোম্পানিটা 5 বছরে 60% না, এটা না জানি কতবার এইরকম 60% রিটার্ন দিয়ে দিয়েছে, তাহলে অনেকে বিশ্বাস করবেন না। তাহলে একটু দেখাই। এই যে এখান থেকে দেখুন একটা নিচে এসেছিল, তারপরে আবার ওপরে। আমি মোটামুটি একটু ক্যালকুলেট করে দেখানোর চেষ্টা করি, মোটামুটি এক্স্যাক্ট ধরতে পারবো কি না জানি না, তবুও চেষ্টা করছি। এই দেখুন, নিচের লেভেল থেকে ওপরের লেভেলটা কত পার্সেন্ট রিটার্ন? 31% রিটার্ন। এবার দেখুন 30শে জুলাই 2021 থেকে 22শে অক্টোবর 2021, ঠিক আছে, জুলাই বাদ দিন, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, মানে 3 মাসের মধ্যে 3 মাসে 30% রিটার্ন দিয়েছে। প্রিভিয়াস ডাটা বলছে এই রকমই দেখুন, না জানি কতবার নিচে এসছে ওপরে গেছে, নিচে এসছে ওপরে গেছে, নিচে ওপরে, নিচে ওপরে, নিচে ওপরে, এইভাবেই না জানি 30% ছেড়ে দিন। এইভাবে ওপর নিচ ওপর নিচ, নিচে কিনে ওপরে সেল, নিচে কিনে ওপরে সেল, এই রকম বারবার যদি করা যায় এবং সেই টার্গেটটা মোটামুটি আমি ধরে নিই 10-15% রিটার্ন যদি নেওয়া যায় 5 বছরের মধ্যে, হ্যাঁ, তো মোটামুটি 15-20 বার তো নেওয়াই যায়, তবুও আমি 10 বারই ধরে নিচ্ছি। তো 10 বারই আপনি যদি 10% করে রিটার্ন আপনি নিতে পারেন, আমি একদম মানে মিনিমাম ধরলাম, তাহলে সেটাও কিন্তু 100% একটা রিটার্ন হয়। তাহলে এই 100% মানে শুধুমাত্র 100% বললাম, এটা না জানি কত পার্সেন্ট রিটার্ন। আমি যদি লাস্ট 1 বছরের ক্যালকুলেশন করি, তাহলে লাস্ট 1 বছরের মধ্যে দেখুন এখানে একবার নিচে গিয়ে ইউ, এবং এখানে একবার নিচে গিয়ে একটা বড়সড় ইউ বানিয়েছে, এবং তারপর এছাড়া ছোটোখাটো প্রচুর আছে, ছোটোখাটো প্রচুর আছে। এই দেখুন এইখান দিয়ে জাস্ট আমি এই রিটার্নটাই ক্যালকুলেট করে দেখাই, ছোট্ট দেখুন 10% রিটার্ন, ঠিক আছে। আবার দেখুন আবার নিচে এসেছিল স্টকটি, নিচে এসে এইখানেই আমি ধরলাম, এখানে আমি যদি ধরি প্রায় 28% রিটার্ন, ঠিক আছে। কবে থেকে কবে? 13ই নভেম্বর 2024 থেকে 24শে মার্চ 2025, প্রায় 5-6 মাস, 5-6 মাসের মধ্যে 30% রিটার্ন। এইটাই হচ্ছে স্টক মার্কেট, এখানেই একমাত্র সম্ভব। আচ্ছা, লাস্ট 1 মাসের মধ্যে যদি আমি দেখাই, তাহলে দেখুন 1 মাসের মধ্যেও একটা ডাউন হয়েছিল,
এবং তারপরে সুন্দর একটা রিটার্ন দিচ্ছে। দেখবেন কত রিটার্ন, দেখুন 11% রিটার্ন। স্টক মার্কেটে এই রকমভাবেই প্রচুর টাকা পড়ে আছে। শুধু আমাদের কিছু বেসিক জিনিস যেগুলো শিখতে হবে এবং সেটাকে প্রপার পেপার ট্রেডিং করে বুঝতে হবে এবং নজর রাখতে হবে, ব্যাস, তাহলেই কিন্তু এই সমস্ত রিটার্নগুলো অনায়াসে নেওয়া যায়। শুধুমাত্র একটা ফর্মুলা ইউজ করতে হবে। কি ফর্মুলা? সেটা হচ্ছে ইউ শেপের একটা ফর্মুলা। এই ফর্মুলাটা আপনি যদি ইউজ করেন, যে স্টকটা, যে কোম্পানিটা আপনার পছন্দ, আপনার সবথেকে প্রিয় কোম্পানি এবং অবভিয়াসলি বড় কোম্পানি, লার্জ ক্যাপ ইন্ডেক্সের স্টক হলে খুবই ভালো, ঠিক আছে, সেই কোম্পানিতে আপনি একটা ইউ বানান। এবার এই ইউটা কেন বললাম, তার কারণ এই যে 1 বছরের চার্ট প্যাটার্নটা আমি তুলে ধরলাম। এবার 1 বছরে দেখুন এই টপ লেভেল থেকে নিচে এসছে। তাহলে টপ লেভেল যেগুলো আছে সেগুলো তো ইনভেস্টমেন্ট করার সঠিক জায়গা নয়। ইনভেস্টমেন্ট করার জায়গা কোনটা? সেটা হচ্ছে যখন শেয়ার প্রাইস সস্তা হবে, আপনার মনে হবে সস্তা, এবং এই টপ এবং বটম পৃথিবীর কেউ জানে না, সুতরাং আপনিও জানি না, আমিও জানি না, তাই তো? এইবার এর জন্যই একটা ফর্মুলা ইউজ করতে হয়। সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হচ্ছে ইউ। এবার মনে করুন আপনি এখানটা একটা ইউ বানালেন। এবার স্টকটা এখানে আছে, তার মানে টপ লেভেলে আছে, এখান থেকে আসছে, তার মানে এটা টপ লেভেল। তখন তাহলে টপ লেভেলে ইনভেস্টমেন্ট করার জায়গা নয়, সেখানে চুপচাপ বসে থাকতে হবে। তারপর দেখতে হবে স্টকটা ধীরে ধীরে নিচে আসছে কিনা। এই নিচে আসছে, ঠিক আছে। এবার যখন নিচে আসছে, এবার ওপরের এই টপ লেভেলটা থেকে যখন এই জায়গাটায় আসলো, তখন আপনি মনে করলেন যাক অনেকটা সস্তায় এসছে, অল্প করে আপনি একটা ইউ বানালেন এবং অল্প করে কিছুটা এন্ট্রি নিয়ে নিলেন, সেখানে অল্প করে কিছুটা কিনলেন। আবার স্টকটা আবার একটু কিছুটা নিচে আসলো, আবার সামান্য পরিমাণ কিছুটা কিনলেন। এইভাবে আপনি একদম কম শেয়ার যদি কিনতে পারেন এবং ম্যাক্সিমাম নিচ পর্যন্ত যদি রেডি থাকেন, ম্যাক্সিমাম নিচ বলতে এই 1 বছরের চার্ট প্যাটার্নটা আমি ওপেন করে রেখেছি। তো 1 বছরের সব থেকে লো পয়েন্ট কোনটা? নিশ্চয়ই এটাই আছে। এবার তার থেকেও নিচে আপনি যদি রেডি থাকেন, তাহলে স্টক মার্কেট আপনাকে কিছু করতে পারবে না। এবার অবভিয়াসলি এটা হচ্ছে যে কোম্পানিতে আপনি ভরসা করেন, সেই কোম্পানিটায় ভরসা করেন এবং সেটা আপনার কাছে রাইট কোম্পানি হয়ে গেল। এবং রাইট কোম্পানি যখনই হয়ে যাবে, তো রাইট কোম্পানির কাজ হচ্ছে বাউন্স ব্যাক করা। মানে যে সমস্ত কোম্পানির বিজনেস স্ট্রং বিজনেসে যেতে হবে, স্ট্রং বিজনেস কোম্পানি বাউন্স ব্যাক করবে। তাহলে বাউন্স ব্যাক যখন করবে তখন আপনাকে প্রফিটও দেবে। সেই প্রফিটটা নেওয়ার স্কিলটাই হচ্ছে এটা। তো যাই হোক, এই ছোট্টটুকুর মধ্যেই আলোচনার মাধ্যমে সেরে দিলাম। পরবর্তীকালে আবারও আলোচনা করব। তো যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি রেগুলারই ভিডিও দিয়ে থাকি, ঠিক আছে। আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, দেখতে পেয়ে যাবেন। কন্টিনিউয়াসলি জুড়ে থাকুন, কোনো সমস্যা নেই, সব শিখে যাবেন। যারা অলরেডি জয়েন করে গেছেন অসংখ্য ধন্যবাদ, চালিয়ে যান, নিশ্চিন্তে প্রফিট। অলরেডি মানে 1.5 বছর ধরে আমি আছি এই প্ল্যাটফর্মে। এই চ্যানেলে নয়, আরেকটা চ্যানেল আছে আমাদের পুরনো, সেই চ্যানেলটা এখন আপাতত বন্ধ আছে, তবে খুব শিগগিরই চালু হয়ে যাবে, কোনো চিন্তা নেই। দুটো চ্যানেলেই ব্যাক টু ব্যাক ভিডিও আসবে, তো সবাই দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। বিভিন্ন ধরনের পদ্ধতিও তুলে ধরবো, অনেক কিছুই দেখাবো। তো যদি আপনার মনে হয় যে কিছু না কিছু শিখতে পারবেন তাহলে থাকবেন, নাহলে আদারওয়াইজ অ্যাভয়েড করবেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, তাহলে এই কোম্পানিগুলোর কাজ হচ্ছে বারবার প্রফিট দেওয়া, এটা হলো প্রথম পার্ট। এবার চলে আসি, এই কোম্পানিগুলো আবারও একবার সুযোগ তৈরি করতে পারে। কেন সুযোগ তৈরি করতে পারে? তার কারণ এখন চলছে হচ্ছে Q4 রেজাল্ট। এবার Q4 রেজাল্টগুলো কেমন এসছে, কোন ভিত্তিতে আবার অপরচুনিটির মধ্যে আসতে পারে, সেটাই আমি আমার পার্সোনাল মতামতটা দেবো। সেটা কিন্তু ভুলও হতে পারে, ম্যাচ নাও খেতে পারে, সুতরাং আপনি সবসময় স্টাডি করে নেবেন। আমার ব্যক্তিগত মতামতটা আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। সেটা নিয়ে আপনার লজিকটা আর আমার লজিকটা যদি আপনার সাথে ম্যাচ খায় তাহলে নিতে পারেন, আদারওয়াইজ অ্যাভয়েড করবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আমি চলে আসছি পরপর কোম্পানিগুলোতে। আবার একবার ডিসক্লেমার ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশনে বাই হোল্ড সেল এভারেজ সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, ওটা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। লাভ লস যেটা হবে সেটা আপনারই হবে, ওখানে আমি কোনোভাবেই দায়ী থাকবো না, ঠিক আছে। তো কোম্পানির শেয়ার প্রাইস হচ্ছে 2180 টাকা এবং অল টাইম হাইতেই ট্রেড করছে এখন কোম্পানিটি।
আমি যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা ওপেন করি তাহলে অল টাইম হাইতেই আপনি দেখতে পারবেন এখন। তাহলে অল টাইম হাই কখনোই ইনভেস্টমেন্টের সঠিক জায়গা নয়। ইনভেস্টমেন্টের সঠিক জায়গা হচ্ছে লো পয়েন্ট। এরকমভাবে একটা স্টক ওপরে যেতে থাকবে, এই নিচের লেভেলগুলো, এই লেভেলগুলো দেখে সবসময় ইনভেস্টমেন্ট করতে হয়। 6 মাসের চার্ট প্যাটার্নটা আমি যদি ওপেন করি তাহলে দেখুন এখানে লো পয়েন্ট, এই দেখুন 6 মাসের মধ্যে কতবার না জানি প্রফিট দিয়েছে, এরকম ছোটো ছোটো। এগুলো আস্তে আস্তে শিখে যাবেন। যারা নতুন আছেন এই ছোটো ছোটোগুলো এখন একদমই ট্রাই করবেন না, সবসময় বড় 1 বছরের টাইম ফ্রেম ইউজ করবেন এবং বড় বড় ইউতে কাজ করবেন। কনফিডেন্স যখন বাড়বে ধীরে ধীরে এবং পার্টিকুলার কয়েকটা স্টকে আপনি মুভমেন্টগুলো বুঝতে পারবেন, তখন সেই সমস্ত স্টকগুলো যখন আপনি পেপার ট্রেডিং করে সম্পূর্ণ ব্যাপারটা ক্যাপচার করতে পারছেন, তারপর ধীরে 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 আপনি অল্প টাকার সাথে এন্ট্রি নিয়ে ট্রাই মেরে দেখবেন, তাতে আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে। স্টক মার্কেটের জার্নিটা হচ্ছে অনেক লং টাইম জার্নি, কিন্তু এই লং টাইম জার্নির মধ্যে আপনাকে প্রথম কয়েকটা বছর আপনাকে শুধু সময়টা দিতে হবে বেশি, টাকা বেশি দরকার নেই। স্টক মার্কেটে টাকা অল্পই যথেষ্ট, কিন্তু আপনি সময়টা যত বেশি দেবেন তত আপনার প্রফিটের মাত্রাটা বাড়বে। আপনার এক্সপিরিয়েন্সটাই হচ্ছে আপনার প্রফিটের মাত্রা বাড়াবে। যত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে তত আপনার প্রফিট বাড়বে। বোঝাতে পারলাম? তো যাই হোক, কী যেন বলছিলাম। তো এই 6 মাসের মধ্যে দেখুন কত ছোটো ছোটো ইউ বানিয়েছে। এবার টপ লেভেলে তো ইনভেস্টমেন্ট করার সঠিক জায়গা নয়, তাহলে ইনভেস্টমেন্ট করার সঠিক জায়গা হচ্ছে এই লো লেভেলগুলো। যে কোনো জায়গায় আপনি লো লেভেল দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট করার ঠিকঠাক জায়গা। আর সব থেকে ভালো হচ্ছে যার কাছে একেবারে টাকা নেই, মানে আপনি একটা ইউ বানিয়ে 2বার 3বার 4বারেও যে কিনবেন সেই পুরো টাকাটা নেই আপনার কাছে, আপনি এসআইপি করতে চাইছেন, কোনো অসুবিধা নেই। 6 মাসের চার্ট প্যাটার্ন ওপেন করুন, যেটা মনে হচ্ছে আপনার কাছে লাইট কোম্পানি এবং লার্জ ক্যাপ, সেখানে আপনি কি করবেন, এই লো পয়েন্টগুলো দেখে অল্প অল্প করে এসআইপি করুন। এসআইপি মানে টাকাটা আপনি রেখে দেবেন আপনার অ্যাকাউন্টে, যখনই আপনি লো পয়েন্ট একটা পাবেন তখন ইনভেস্ট করবেন, আবার লো পয়েন্ট যখন পাবেন তখন ইনভেস্ট করবেন। তারপরে যখন দেখলেন একটা আপনার ভালো রিটার্ন হয়েছে তখন আপনি সেল করে প্রফিটটা নিয়ে নিলেন আপনার টার্গেট অনুযায়ী। এইভাবে ধীরে 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 আপনার টাকাটা বাড়তে থাকবে। বোঝাতে পারলাম? ঠিক আছে। তো প্রথম একটু প্রবলেম হবে, কিন্তু পরবর্তীকালে যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন এটা খুব অনায়াসে হবে। সময় সাপেক্ষ ব্যাপার, একটু শিখতে হবে, ধৈর্য রাখতে হবে, ধৈর্য দিলে ফলাফল পাওয়া যায়। ঠিক আছে। তো যাই হোক, তো কোম্পানিটি হচ্ছে কোটাক মহিন্দ্রা ব্যাংক। ঠিক আছে। এবার চলে আসবো আমি সরাসরি রেজাল্টে, এবং রেজাল্টের আমার ব্যক্তিগত মতামতটা শেয়ার করার চেষ্টা করব। তো কোটাক মহিন্দ্রা ব্যাংকের মার্কেট ক্যাপ তো আর বলারই নেই, লার্জ ক্যাপ, 4,34,000 কোটি টাকা মার্কেট ক্যাপ আছে, এবং নিফটি 50 এবং ব্যাংক নিফটির দুর্দান্ত একটা ওয়েটেজ রাখে। আচ্ছা, মার্চ কোয়ার্টারের রেজাল্টটা যদি দেখে নিই তাহলে 16,633 কোটি থেকে 16,772 কোটি, কোয়ার্টারলি কিছুটা বেড়েছে। ইয়ারলি পারফরমেন্স যদি দেখি তাহলে 15,156 কোটি, সেখান থেকেও বেড়েছে। তাহলে কোয়ার্টারলি ইয়ারলি রেভিনিউ দারুণ পরিমাণে বেড়েছে, তাহলে পজিটিভ সাইন। এবার চলে আসবো নেট প্রফিটে। নেট প্রফিট 4,700 কোটি ছিল প্রিভিয়াস কোয়ার্টারে, এই কোয়ার্টারে 4,933 কোটি, তাহলে নেট প্রফিট কোয়ার্টারলি বেড়েছে। এবার ইয়ারলি দেখব, ইয়ারলি 5,337 কোটি, ইয়ারলি নেট প্রফিটটা একটু ডাউন আছে। এই জায়গাটা একটা মাইনাস পয়েন্ট হতে পারে, তবে রেজাল্টটা যে কি খারাপ আমি কিন্তু একদমই বলবো না যে রেজাল্টটা খারাপ, রেজাল্টটা কিন্তু দুর্দান্ত। রেজাল্টটা দুর্দান্ত হয়েছে, কিন্তু এই নেগেটিভিটির কারণ এই একটাই দেখতে পাচ্ছি, এইটাই মার্কেট কীভাবে নেয়, পজিটিভ ওয়েতে নেয় না নেগেটিভ ওয়েতে নেয়, সেটাই দেখতে হবে। তো এটা একদিন দুদিনে হবে না, কয়েকদিন ওয়াচ করতে হবে। আর এমনিতেই টপ লেভেলে আছে, তো টপ লেভেলে ইনভেস্টমেন্টের সঠিক জায়গা নয়, সেখানে একটু ধৈর্য ধরতে হবে। কারণ এই সমস্ত কোম্পানিগুলো হচ্ছে রাইট কোম্পানি, রাইট কোম্পানি বারবার সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগটা কাজে লাগানোর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, সুযোগটা ঠিক জায়গা মতো ধরার জন্য। বোঝাতে পারলাম? তো সেই সুযোগটা যখন পাওয়া যাবে তখন আপনাকে সঠিক ফর্মুলার সাথে একদম প্রপারভাবে সমস্ত কিছু মেনটেন করে তারপরেই চলতে হবে, কোনো একটা ভুল করলে হবে না। কম শেয়ারের সাথে এন্ট্রি, হিউজ কোয়ান্টিটি কখনো মারলে কিচ্ছু হবে না। আপনি যদি ওভার কনফিডেন্স দেখান যে মানে যে স্টকটার ক্ষেত্রেই আপনি যদি মনে করেন যে এইখান থেকে আর নিচে নামবে না, আপনার ওভার কনফিডেন্স ভেঙে দেবে স্টক মার্কেট। চ্যালেঞ্জ রইল আপনার সাথে। কিন্তু আপনি যদি প্রপার ফর্মুলা, প্রপার লজিক ফলো করেন তাহলে স্টক মার্কেট আপনাকে কিছু করতে পারবে না, আপনাকেও সম্মান জানাবে এবং আপনাকে প্রফিটও দেবে। এটুকুও চ্যালেঞ্জ করে বলে দিলাম। তাহলে আপনি কম কম শেয়ার যদি কেনেন এবং সঠিক ফর্মুলা ইউজ করেন, এবং লাস্ট কাজ হচ্ছে হোল্ডটাও যদি করেন ঠিক জায়গা মতো, মানে যেখান থেকে নেমেছিল সেখানে পৌঁছাবে,
কারণ আপনার কাছে রাইট কোম্পানি ইউটার্ন মারবে, এবং ইউটার্ন যখন মারবে তখনই আপনাকে প্রফিটটা দেবে, এবং আপনি কম শেয়ার কিনলে মোটামুটি মিডিয়াম জায়গায় এভারেজ হবে, এবং এখান থেকে এখানে যে রিটার্নটা হবে ইউসেফ বানানোর পরে সেই রিটার্নটা নিজেই দেখে নেবেন কতটা হলো। ঠিক আছে, তো অলরেডি চ্যানেলে যত মেম্বার আছেন প্রত্যেকে করছেন, প্রত্যেকেই আমার যারা পুরানো মেম্বার্সরা আছেন, অনেকে পালিয়ে গেছে এই ডাউন মার্কেট থেকে, ম্যাক্সিমাম 90% পালিয়ে যায়, সেটা আমিও জানতাম, এবং ভবিষ্যতেও এটা হবে সেটাও জানি। কিন্তু তখন এই পড়ন্ত মার্কেটে যেভাবে গাইড করেছি, কনফিডেন্স লেভেলটা হাই করেছি, তার জন্য অনেকেই টিকে গেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা এখন বুঝতে পারছেন যে আমার কথা শুনে কতটা লাভ হয়েছে, সেটা এখন বুঝতে পারছেন। ওটা আর আমাকে তাদের নতুন করে আর বলতে হবে না। তো এই যে মানুষগুলো টিকে গেলেন, এই মানুষগুলো আর কোনোদিনও স্টক মার্কেট ছেড়ে কখনোই যাবে না, কারণ এরা জানে যে স্টক মার্কেটে টাকা কোথায় আছে, কীভাবে হবে। এরা এই যে ডাউনফলগুলো দেখে নিল, এতে কনফিডেন্স বাড়লো। ঠিক আছে, তো এইভাবে মার্কেটে টিকে থাকতে হয়। মার্কেটে টিকে থাকলে তবেই টাকা অটোমেটিক আসবে, টিকতে না পারলে কিচ্ছু হবে না। তো যাই হোক, তাহলে নেগেটিভ পয়েন্ট কোনটা আছে সেটা বললাম, আমার পার্সোনাল ওপিনিয়নটা বললাম, সেটা কিন্তু ভুলও হতে পারে, আবারও একবার বলে দিচ্ছি। ঠিক আছে, কখনো চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, সেটা আমাকে হোক বা অন্য কাউকে, যাকেই আপনি ফলো করেন, যে কোনো কাউকে। ঠিক আছে, চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না, সবসময় নিজে বুদ্ধি অ্যাপ্লাই করবেন, নিজের বুদ্ধি কাজে লাগিয়ে তারপরে ডিসিশন যা নেবেন সেটা নিজের বুদ্ধিতে নেবেন, কারোর কথা শুনে কখনো নয়। ঠিক আছে, আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে থাকি। যাই হোক, বাকি জিনিসগুলো দেখে নেবো। আচ্ছা, গ্রস এনপিএ 1.51% ছিল, সেখান থেকে কমে 1.45% হয়েছে, তাহলে এনপিএতে একটা ভালো পজিটিভ সাইন পাচ্ছি। নেট এনপিএ 0.44 ছিল, 0.36, তাহলে এনপিএর দিকটা একটু আমরা পজিটিভিটি পাচ্ছি, এনপিএটা কিছুটা কমেছে, যেটা একটা ভালো সাইন। ইয়ারলি পারফরমেন্স আর দেখে লাভ নেই, তবুও 56,000 কোটি থেকে বেড়ে 65,000 কোটি, দুর্দান্ত। নেট প্রফিট 18,000 কোটি থেকে 22,000 কোটি, দারুণ পরিমাণে বেড়েছে। ইপিএসে সেটা বোঝাই যাচ্ছে। ব্যাংকের তো রিজার্ভ যত বাড়বে তত ভালো, এবং বোরিং যত বাড়বে তত ভালো। ফিক্সড অ্যাসেট 2,800 কোটি আছে, টোটাল অ্যাসেট 8,79,000 কোটি। একটু শেয়ার হোল্ডিং প্যাটার্নটা চেক করে নেবো। প্রোমোটার হোল্ডিং 25%, এফআইজ হোল্ডিং একটু বেড়েছে, আর ডিআইজ হোল্ডিং যদি দেখি তাহলে ডিআইজ হোল্ডিংও বেড়েছে। তাহলে এফআইজ ডিআইজ দুজনেই মাল কিনেছে, তাহলে সেল কে করলো? অবভিয়াসলি পাবলিক সেল করেছে। ম্যাক্সিমাম হোল্ডিংই বড় প্লেয়ারদের কাছে আছে, তো ব্যাঙ্ক নিফটি এবং নিফটি 50 দুর্দান্ত ওয়েটেজ রাখে। ঠিক আছে, নজর রাখুন, রেজাল্টটা আমার কাছে একদম পারফেক্ট আছে, তবে নেগেটিভিটি যেটা, সেই কারণটা বলে দিলাম, সেটার জন্য আবার অপরচুনিটি। তবে অপরচুনিটি এই সমস্ত স্টকগুলো সবসময় দেয়, তার কারণে এই কোম্পানিগুলোকে আমি সরকারি চাকরি হিসাবে মনে করি। সরকারি চাকরিতে যেমন একটা মায়না ফিক্স আছে, মানে মায়না হবেই, এই কোম্পানিগুলোও সেই রকম আপনাকে বারবার মায়না দেবে, এই নর্মাল, এটা বেসিক একটা জিনিস বললাম আর কি। যাই হোক, চলে আসি পরবর্তী স্টকে। নেক্সট হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এসবিআই, সরকারি চাকরি, সরকারি ব্যাঙ্ক, তার সাথে সাথে সরকারি চাকরি। 799 টাকা শেয়ার প্রাইস, 1 বছরের রিটার্ন কত? নেগেটিভ রিটার্ন, তার মানে 1 বছর ধরে যে হোল্ড করে রেখেছে কোনো রিটার্ন নেই। ঠিক আছে, চার্ট প্যাটার্ন অনুযায়ী যা বলছে, কিন্তু 1 বছরের মধ্যে রিটার্ন দেয়নি। এই দেখুন, দিয়েছে একবার, আবার একবার দিয়েছে কিছুটা। তো আমার মেম্বাররা যারা আছেন তারা নিয়ে নিচ্ছেন, এসবিআই থেকে না জানি কতবার প্রফিট নিয়েছেন গত 1.5 মাস ধরে। ঠিক আছে, অনেকবার প্রফিট নিচ্ছেন আমি জানি, এবং এই ফর্মুলা ইউজ করেই নিচ্ছেন, এই ফর্মুলা। তো ধীরে ধীরে ইউ বানাচ্ছিল, আবার একটু নিচের দিকে আসছে। ঠিক আছে, 1 মাসের চার্ট প্যাটার্ন যদি দেখাই তাহলে দেখুন, এই দেখুন, এখান থেকে নিচে নেমেছিল একটা ইউ, দেখবেন রিটার্ন ছোট্ট করে একটু দেখিয়ে দিই, এই দেখুন 10%, 10-11% রিটার্ন অনায়াসে দেয়। মার্কেটে টাকা পড়ে আছে, শুধু একটু চোখ কান খোলা রেখে খুঁজে নিতে হবে। ঠিক আছে, খুঁজে নেওয়ার জন্য আপনাকে একটু আপডেট থাকতে হবে, একটু সবসময় একটু ফলো রাখতে হবে সব কিছু, তাহলেই রিটার্ন অনিবার্য। দেখুন, কাজ তো প্রত্যেকেই করে, আমিও কাজ করি, সবাই করে, তার মাঝখানেও মোটামুটি অনেক কিছু দেখতে হয়। ঠিক আছে, তো একটু দেখলে আবার সব কিছু বোঝা যায়। তারপরে আবার ধীরে ধীরে একটু দেখছি নিচের দিকে আসছে, লাস্ট 5 দিনের মধ্যে যদি দেখি তাহলে ওপর থেকে আবার একটু নিচের দিকে আসছে। এবার দেখি রেজাল্টটা কী আসলো। তো এটাও একটা লার্জ ক্যাপ স্টক, আর নতুন করে বলার কিছু নেই। 7,13,000 কোটি টাকা মার্কেট ক্যাপ, এবং নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ওয়েটেজ রাখে, দুর্দান্ত। তো মার্চ কোয়ার্টারের রেভিনিউটা যদি চেক করি, 4,90,000 কোটি টাকার রেভিনিউ, আগের কোয়ার্টারে 4,39,000 কোটি রেভিনিউ। ঠিক আছে, বুঝতে পারছেন রেভিনিউ কত? রেভিনিউটা দারুণ বেড়েছে,
ইয়ারলি পারফরমেন্স যদি দেখি তাহলে 2,78,000 কোটি, সেখান থেকেও বেড়েছে। ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই রেভিনিউ বেড়েছে। নেট প্রফিটে চলে আসি, নেট প্রফিট 69,500 কোটি, সেখান থেকে বেড়ে 80,500 কোটি, দারুণ জাম্প। ইপিএসে বোঝাই যাচ্ছে। তাহলে সুপার পারফরমেন্স। ইয়ারলি যদি দেখি তাহলে 23,800 কোটি প্রিভিয়াস ইয়ারে, এখন 80,500 কোটি। ইয়ারলিও পারফরমেন্স ঠিক আছে, একদম বেটার পারফরমেন্স। কিন্তু ওই বেটার পারফরমেন্স হলে কী হবে, যখন একটা ইউসেপ বানাবে তারপর আবার নিচে আসবে, আবার উপরে যাবে, আবার নিচে আসবে, আবার উপরে যাবে, এইভাবেই করতে থাকবে। স্টক মার্কেট এখন অন্যরকমভাবে কাজ হয়। যে জায়গায় দেখবেন ভালো রেজাল্ট এসছে নিচে পড়ে যাচ্ছে, আবার খারাপ রেজাল্ট এসছে ওপরে উঠে যাচ্ছে, এই রকম মানে আপনাকে কনফিউশনে ফেলে দেবে। কিন্তু আলটিমেটলি ফলাফল কিন্তু সেটাই হবে যেটা আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হয়তো কয়েকদিন লেটে হবে, কিন্তু হবে। আপনাকে একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে, পেশেন্স দেখাতে হবে, এবং আপনাকে ভরসা রাখতে হবে আপনার কোম্পানির ব্যবসার ওপর। ঠিক আছে? তো যাই হোক, রিজার্ভসের পরিমাণ বাড়ছে, বোরোয়িংয়ের পরিমাণও বাড়ছে, সব দিকেই ভালো। ফিক্সড অ্যাসেটের পরিমাণও বাড়ছে, টোটাল অ্যাসেটও প্রচুর আছে, দেখতে হয় না এই সমস্ত কিছু। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নেব। তো প্রোমোটার হোল্ডিং সেমই আছে। এফআইস হোল্ডিং সেল হয়েছে, উল্টো দিকে ডিআইস হোল্ডিং বাই হয়েছে। ডিআইস মাল কিনে নিচে, এফআইস সেল করেছে। আর পাবলিক কী করেছে, পাবলিকও কিছুটা বাই করেছে, এবং পাবলিকের কাছে 10%-এর নিচে হোল্ডিং আছে। তাহলে রেজাল্টটা পারফেক্ট হয়েছে। কিন্তু ওই উপরে গিয়ে আবার নিচে, আবার উপরে, আবার নিচে। সরকারি চাকরি বারবার সুযোগ দেয়। ঠিক আছে? আপাতত এখন যে ইউটা কমপ্লিট করতে বাকি আছে, সেই ইউটা কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি দেখতে পাচ্ছি। ঠিক আছে? মোটামুটি এটাই মনে হচ্ছে যে ইউটা কমপ্লিট হয়ে যেতে পারে, তবে আবার সুযোগ দেবে। এই সমস্ত স্টকগুলো বারবার সুযোগ দেয়, সেই সুযোগটাকে কাজে লাগাতে হয়। এবং স্টেট ব্যাংক অনবরত কন্টিনিউয়াসলি কোয়ার্টার বছরের পর বছর দারুণভাবে কিন্তু পারফরমেন্স দেখাচ্ছে। এসবিআই ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, তো প্রাইভেট ব্যাংকগুলো এই বছর খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে Q4-এ, এবং তার সাথে সাথে সরকারি ব্যাংকগুলো আরও বেটার পারফরমেন্স দেখাচ্ছে, যতগুলো রেজাল্ট আমরা আজ পর্যন্ত দেখলাম আর কি। তো চলে আসি পরবর্তী কোম্পানিতে। নেক্সট কোম্পানিটা হচ্ছে অ্যাভিনিউ সুপারমার্ট লিমিটেড, ডিমার্ট। 4,055 টাকা শেয়ার প্রাইস, 1 বছরে নেগেটিভ রিটার্ন, 1 বছরের নেগেটিভ রিটার্ন। ওপরের টপ লেভেল থেকে দারুণ নিচে এসেছিলো, দারুণ নিচে। এই জায়গাটায় একটা সুন্দর ওপর নিচ করে কাজ করছিল, তারপরে এই ধীরে ধীরে একটা ইউ শেপ বানানো চালু হলো, আবার একটু নিচের দিকে আসছে। ঠিক আছে? এবং গত 5 বছরের পারফরমেন্স যদি দেখাই তাহলে 5 বছরের মধ্যে দেখুন এখান থেকে দারুণ একটা সুন্দর সুযোগের মধ্যে এসেছিল, এবং এই যে এই জায়গা থেকে এই জায়গাটায় না জানি কতবার ইউ শেপ বানিয়েছে এবং কতবার প্রফিট দিয়েছে। আমার প্রচুর মেম্বাররা আছে, তারা অলরেডি এখানে প্রচুরবার মানে এক মাসের মধ্যে হয়তো 3বার 4বার করেও প্রফিট নিয়েছে এই জায়গাটায়, এরকম পারফরমেন্স দেখিয়েছে। তো তারা প্রপারভাবে শিখেছে, সমস্ত কিছু বুঝেছে এবং প্রফিটও নিয়েছে। এইভাবে আপনিও নিতে পারবেন। তো শুধুমাত্র এই স্টকটির ক্ষেত্রে না, আপনার যে ব্যবসাটায় ভালো লাগছে সেখানে আপনিও নিতে পারবেন যখন আপনি মুভমেন্ট বুঝে যাবেন। এবং এখনও আবার ওপর থেকে নিচে এসে একটা ইউসেপ বানানোর চেষ্টা চলছে। আপাতত আবার একটু নিচের দিকে আমরা যেতে দেখছি গত 1 মাসের মধ্যে। এই যে দেখুন, এই 1 মাসের মধ্যে এই নিচের লেভেল থেকে এই রিটার্নটা যদি দেখাই আপনাকে, তাহলে 12% রিটার্ন আছে। মার্কেটের চারিদিকেই টাকা আছে, শুধু একটু খুঁজে বের করতে হবে। আবার ওপর থেকে একটু নিচের দিকে আসছে। এবার তার সাথে চলে এসছে রেজাল্টটা কী আসলো দেখে নিই। তো ডিমার্টও হচ্ছে একটা লার্জ ক্যাপ কোম্পানি, 2,64,000 কোটি টাকা মার্কেট ক্যাপ আছে। তার মানে এটাও একটা লার্জ ক্যাপ কোম্পানি, এবং ব্যবসাটা তো যথেষ্ট ভালো, সেটা অলরেডি আমি আগেই ডিসকাস করে রেখেছি। তো মার্চ কোয়ার্টারে 14,872 কোটি টাকা রেভিনিউ এসছে। আগের কোয়ার্টারে কত ছিল? 15,973 কোটি। তাহলে কোয়ার্টারলি পারফরমেন্সটা একটু ডাউন হলো, রেভিনিউটা কমে গেল। ইয়ারলি পারফরমেন্স যদি দেখি তাহলে 12,700 কোটি, ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি একটু ডাউন। নেট প্রফিটে যদি চলে আসি তাহলে 724 কোটি টাকা থেকে 551 কোটি, ইপিএসও ডাউনফল দেখা যাচ্ছে।
ইয়ারলি যদি দেখি তাহলে 563 কোটি টাকার নেট প্রফিট ছিল, সেখান থেকে 551 কোটি, তাহলে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই ডাউন দেখলাম। তাহলে পারফরমেন্স ঠিকঠাক হলো না আপাতত কোয়ার্টার রেজাল্ট অনুযায়ী নেগেটিভ পারফরমেন্স। তাহলে এবার বারবার প্রফিট দেওয়ার স্টক এগুলো, এবং বারবার প্রফিটও দেবে, ঠিক আছে। আবার একটু আমার মনে হচ্ছে এই যা রেজাল্ট হয়েছে তাতে আমার মনে হচ্ছে আবার একটু নিচের দিকে আসতে পারে, সম্ভাবনা আছে, তাহলে সেটা সুযোগ হিসাবেই তৈরি হবে। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটা কিন্তু ভুলও হতে পারে, এটা কখনো আপনারা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, আমি আগেই বলে রেখেছি। তো পুরো বছরের হিসাবটা যদি দেখি 50,700 কোটি থেকে বেড়ে 59,300 কোটি। ইয়ারলি পারফরমেন্স ঠিক আছে, বেড়েছে রেভিনিউ, নেট প্রফিট 2,500 কোটি থেকে 2,700 কোটি, ইয়ারলি নেট প্রফিটও বেড়েছে সামান্য, ইপিএসও কিছুটা বেড়েছে। বাকি কোম্পানির রিজার্ভস আছে 20,700 কোটি, রিজার্ভসটা কন্টিনিউ বাড়ছে। বোরোয়িং আছে 820 কোটি টাকা মাত্র, রিজার্ভসের তুলনায় বোরোয়িং প্রচুর কম, এবং ফিক্সড অ্যাসেট আছে 13,400 কোটি, 13,400 কোটি ছিল, এখন 16,000 কোটি। ফিক্সড অ্যাসেটও বেড়েছে এবং টোটাল অ্যাসেটও ধীরে ধীরে বেড়েছে। আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নেব, যেখানে প্রোমোটার হোল্ডিং 74.64%, প্রায় 75% প্রোমোটার হোল্ডিং, এবং এই কোম্পানির প্রোমোটার হচ্ছে মিস্টার রাধাকৃষ্ণ দামানিজি, তাকে আপনারা প্রত্যেকেই জানেন, এবং তিনি যেমন একজন খুব সুন্দর ইনভেস্টার, তার সাথে সাথে খুব সুন্দর বিজনেসম্যানও বটে। তো এবং প্রোমোটার হিসাবে মানে একটা কোম্পানির ম্যানেজমেন্ট হিসাবেও যথেষ্ট মানে বিশ্বাসযোগ্য একজন ম্যানেজমেন্ট কোম্পানির। তাহলে এইরকম একটা ম্যানেজমেন্ট কোম্পানির যে মালিক, তাকে বিশ্বাস করাই যেতে পারে, এটাই হচ্ছে আমার বক্তব্য আর কি। যাই হোক, এবার শেয়ার মার্কেটে শেয়ার প্রাইস আপ ডাউন, এটা মার্কেটের নিয়ম, সেটা হবেই, সেটা সহ্য করতে হবে, বুঝতে হবে, সমস্ত কিছু বুঝে গিয়ে তারপর আপনার কাজ করতে হবে। যাই হোক, তো এফআইসকে যদি দেখি তাহলে এফআইস অল্প অল্প করে একটু সেল করেছে। উল্টো দিকে ডিআইস কী করেছে, ডিআইস ধীরে ধীরে বাই করেছে এবং তাদের স্টেক বাড়িয়ে নিয়েছে এফআইসের কাছ থেকে মাল নিয়ে, এবং পাবলিক এখান থেকে এখানে কিছুটা বাই করেছিল, আবার সেল করেছে, এবং পাবলিকের কাছে 10%-এরও নিচে মাল আছে। তো ভালো ভালো কোম্পানিতে, যেগুলো বড় বড় কোম্পানি এবং দারুণ ফান্ডামেন্টাল সুপার বিজনেস, সেখানে আপনি দেখবেন শেয়ার হোল্ডিং প্যাটার্নে পাবলিক হোল্ডিং খুব কম পাবেন, কারণ পাবলিক ভালো কোম্পানিতে টিকতে চায় না। ওই পাবলিক সবসময় দৌড়ায় পেনি স্টক, ছোট যে সমস্ত, তারপর দৌড়াচ্ছে চার্ট দেখে, এই 100 টাকার স্টক 1,000 টাকা হয়ে গেছে, এই তো 10,000 টাকা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে দৌড় দিল ওখানে। আরে ওখানে ওটা আপনাকে দেখাচ্ছে, ওই 1,000 টাকাটা আবার কখন 50 টাকা হয়ে যাবে আপনি নিজেও জানেন না। হ্যাঁ, এবার না হওয়ার কিছু নেই, হতেই পারে, কিন্তু তার বিজনেসটা বুঝতে হবে। মেন হচ্ছে আগে আপনাকে দেখতে হবে সেই কোম্পানির বিজনেস, এবং সেই বিজনেসটার গ্রোথ আছে কি না, সেই সমস্ত কিছু দেখতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। তো অপারেটিং গেম প্রচুর চলে মার্কেটে, অপারেটিং গেম থেকে বাঁচতে হবে, আপনাকে প্রপার মাইন্ডটাকে ঠিক রেখে কাজ করে যেতে হবে, সঠিক পদ্ধতি অনুসরণ করে। নেক্সট কোম্পানিটা হচ্ছে সিডিএসএল, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানির ব্যবসা নিয়ে তো আর নতুন করে কিছু বলারই নেই, মানে স্টক মার্কেট যতদিন চলবে এই কোম্পানির ব্যবসা বন্ধ হবে না, এটা বোঝাই যাচ্ছে। কারণ আপনিও জানেন, আমিও জানি, আপনার কাছে এবং আমাদের কাছে যা কিছু শেয়ার রাখা আছে হোল্ডিংয়ে, আমাদের সেই হোল্ডিংটা অ্যাকচুয়াল আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে নেই, হোল্ডিংটা আছে এই পার্টিকুলার, মানে দুটো কোম্পানি আছে, সিডিএসএল এবং এনএসডিএল। ম্যাক্সিমাম মার্কেট শেয়ারটাই হচ্ছে সিডিএসএলের কাছে আছে। তো ওই যখনই আপনি একটা স্টক সেল করতে যান, যে টি পিনটা দিতে হয়, মানে সিডিএসএলের কাছ থেকে অ্যাকচুয়ালি পারমিশন নিতে হয় আপনি যে শেয়ারটা সেল করবেন, তার কারণ ওদের কাছে শেয়ারটা সুরক্ষিত রাখা আছে, তার এগেনস্টে ওরা একটা ডিপি চার্জ নেয় আপনি যখন সেল করেন, সেই ডিপি চার্জটাই হচ্ছে ওদের ইনকাম। তার মানে এই স্টক মার্কেট যতদিন চলবে এবং সবার কাছে শেয়ারের হোল্ডিং থাকবে, ততদিন এই কোম্পানির ব্যবসাও চলবে। এবং যেহেতু এখন মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, মানে মার্কেট ওপর থেকে যথেষ্ট পড়েছিল এবং প্রচুর স্টকে সুপার পিটাই হয়েছিল, তো প্রচুর রিটেল ইনভেস্টর মার্কেট ছেড়ে পালিয়ে গেছে, প্রায় 90%। আমার চ্যানেলেও জানেন, প্রিভিয়াস চ্যানেলে আমাদের 22-23 হাজার মেম্বার ছিল, তাদের মধ্যে এই চ্যানেলে কতজন এসছেন, তার মানে বাকি সব পালিয়ে গেছে, এটা বোঝাই যাচ্ছে, নর্মাল ব্যাপার। তো এটা হয়, আবার যখন মার্কেট টপে চলে আসবে তারা আবার আসবে ওই টপ লেভেলে স্টক কিনতে, কিন্তু এই যে সস্তায় মাল দিল, সেই সস্তায় মাল কিনলো না, সস্তায় তারা সেল করে দিল, টপে কিনে নিচে সেল করলো,
আবার গিয়ে টপে কিনতে আসবে, আবার যখন নিচে পড়বে আবার সেল করবে, আবার পালিয়ে যাবে। এই করতে থাকবে। তার মধ্যে আবার দু একজন টিকে যাবে, নতুন আবার যারা আসবে তাদের মধ্যে ম্যাক্সিমাম পালিয়ে যাবে। তো এই চলতে থাকে স্টক মার্কেট, এটা নিয়ম। তো যাই হোক, এবার এই যে নিচে এসছে, তার মানে এখন কোম্পানির ব্যবসা তো অবশ্যই একটু ডাউন হবেই, মার্কেটের সাথেই চলবে এই সমস্ত কোম্পানি। এবং ওপরের টপ লেভেল থেকে যথেষ্ট নিচে এসে, এবং রাইট কোম্পানি বারবার ইউসেপও বানাবে। এই সিডিএসএলও এখানে না জানি কতজন সুপার প্রফিট নিচ্ছেন, দারুণ প্রফিট নিচ্ছেন। এবং গত 5 বছরের চার্ট প্যাটার্ন যদি দেখি, তাহলে যখনই মার্কেটে পিটাই চলবে, তখন এখানেও পিটাই চলবে। আবার মার্কেট যখন টপ লেভেলে যাবে, এই সমস্ত কোম্পানিও টপ লেভেলে যাবে। ঠিক আছে, এটা নিয়ম। তো যাই হোক, 1 বছরের চার্ট প্যাটার্নটা যদি ফলো করি, তাহলে ওপরের টপ লেভেল থেকে নিচে এসছে, নিচে এসে একটা ইউসেপ বানাচ্ছিল। এবার চলে এসছে কোয়ার্টার রেজাল্ট, কি হয় দেখা যাক কোয়ার্টার রেজাল্টটা কী এলো। এবং দেখুন এখানে 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 বুঝতে পারছেন, এই ইউগুলোতে প্রফিট নেওয়া যায়। এবং ছোট ছোট অনেক ইউ আছে, এই ছোট ইউগুলোতেও অনেকে প্রফিট অনেকেই নেয়। এই যে 1 মাসের চার্ট প্যাটার্নটা দেখুন, দেখুন এখানে নিচে ছিল, ওপরে আছে, তো এখানেও অনেকে প্রফিট নিয়ে নিচ্ছেন, আমি জানি। দেখুন 19% রিটার্ন। মার্কেটে টাকা চারিদিকে পড়ে আছে, শুধু একটু খুঁজে বের করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, একটু কিছু ফলো রাখতে হবে। প্রচুর ভিডিও বানানো আছে এই চ্যানেলে, এবং পুরোনো চ্যানেলে প্লে লিস্ট করা আছে, দেখবেন 2টো চ্যানেলেই। পুরোনো চ্যানেলের নাম হচ্ছে ধর ট্রেডিং টিপস, যারা জানেন না জেনে নিন। ঠিক আছে, সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রেখে দেবেন, সেখানেও ভিডিও আসবে। এখন বন্ধ আছে, খুব রিসেন্ট ভিডিও আবার আসা চালু হবে। ঠিক আছে, তো প্লে লিস্ট করা আছে সেখানে, প্লে লিস্টের মধ্যে প্রচুর ভিডিও করা আছে। সেই ভিডিওগুলো দেখলে আপনি স্টক মার্কেটের অনেকটা ধাপ এগিয়ে যাবেন, এইটুকু বলতে পারি। ঠিক আছে, তো যদি শেখার আগ্রহ থাকে দেখবেন, না শেখার আগ্রহ থাকলে সে তার বিষয়ে কিছু বলারই নেই আর নতুন করে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো চলুন দেখে নিই এই কোম্পানির রেজাল্টটা কী আসলো। যাই হোক, কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 27,700 কোটি টাকা। তাহলে এটা একটা মিড ক্যাপ স্টক, এটা লার্জ ক্যাপ স্টক না। ঠিক আছে, মিড ক্যাপ স্টক, তবে বিজনেসটা দুর্দান্ত। এবার মিড ক্যাপ স্টক, রেজাল্ট অবশ্যই গুরুত্বপূর্ণ, রেজাল্ট দেখতেই হবে। দেখে নিই কেমন পারফরমেন্স করলো, বেটার না খারাপ, সেটা দেখে নিই। মার্চ কোয়ার্টারের রেভিনিউ 224 কোটি টাকা, আগের কোয়ার্টারে কত ছিল 278 কোটি টাকা। এই দেখুন কন্টিনিউ, তো এর আগে বেড়েছিল, তারপর থেকে যেই মার্কেট পড়া চালু হলো, ব্যাস এই দেখুন রেভিনিউ কমে গেছে, আবার এই কোয়ার্টারে কমে গেছে। আবার মার্কেট যখন টপ লেভেলে যাবে, তখন আবার রেভিনিউ দেখবেন এই কোম্পানির বেড়ে যাবে। এটা নিয়ম, এই চলতে থাকবে। যখনই ডাউন হবে, তখন রেভিনিউ নেট প্রফিটও ডাউন হবে। বোঝাতে পারলাম? অপারেটিং প্রফিট মার্জিন দেখুন, দুর্দান্ত অপারেটিং প্রফিট মার্জিন। নেট প্রফিট 100 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 130 কোটি, তার আগে ছিল 162 কোটি। দেখুন কন্টিনিউ কমছে, এখন কম এসছে। ইপিএসও কমেছে। প্রিভিয়াস ইয়ারলি যদি দেখি, তাহলে 129 কোটি, সেখান থেকেও কমেছে। ইয়ারলি ডাউন, কোয়ার্টারলিও ডাউন। আচ্ছা, বছরের হিসাব যদি দেখি, তাহলে 812 কোটি থেকে বেড়ে 1082 কোটি। ইয়ারলি পারফরমেন্স বেটার। নেট প্রফিট যদি দেখি, তাহলে 420 কোটি থেকে 526 কোটি। ইপিএসও বেড়েছে। ইয়ারলি পারফরমেন্স একদম ঠিক আছে, তবে কোয়ার্টারলি পারফরমেন্স এখন এই কোয়ার্টারেও ডাউন এসছে, তাহলে আবার নিচে যাওয়ার সম্ভাবনা আছে, এটা আমার ব্যক্তিগত মতামত মনে হচ্ছে আমার। এবার মার্কেট উল্টো কাজও করতে পারে, কোনো ঠিক নেই। মার্কেটের মতোই চলবে, আমরা জাস্ট শুধু অনুমান করতে পারি। সেই অনুমান সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে, কোনো সিওরিটি হয় না স্টক মার্কেটে। সব কিছু অনুমানের ভিত্তিতে চলে, আর ফিউচার প্রেডিকশান করাও যাবে না। ঠিক আছে, সেবির অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো মেনটেন করে চলতে হয়। সুতরাং আমি কখনোই আপনাকে শিওরভাবে, পৃথিবীর কেউ বলতে পারবে না শিওর কী আছে, মার্কেটে কোনো শিওর বলে কিচ্ছু হয় না। 100% গ্যারান্টি দিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না। চ্যালেঞ্জ রইল আপনার সাথে। অনুমান, সবাই যা কিছুই বলবে, সবাই সেটা তার অনুমান। এবার কারোর অনুমান লেগে যায়, কারোর অনুমান লাগে না, এটাই হচ্ছে ব্যাপার। যার অনুমান লেগে যায় সে মানে বাহবা পায়, যারটা লাগে না বাহবা পায় না, নর্মাল। তো কোম্পানির কাছে রিজার্ভস আছে 1551 কোটি টাকা, এবং রিজার্ভস কন্টিনিউ বাড়ছে। বোরোয়িং একদমই নেই বললেই চলে, 3 কোটি টাকা মাত্র। এবং ফিক্সড অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে, টোটাল অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে। তো ফান্ডামেন্টাল একদম পারফেক্ট। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নেব। প্রোমোটার হোল্ডিং 15% আছে, এবং এফআইসকে দেখতে পাচ্ছি আমরা অনেকটা মাল সেল করেছে। এফআইস হিউজ সেলিং করেছে, আর ডিআইসও হিউজ সেলিং করেছে।
তাহলে ওই যে আগের যে ওপর থেকে নিচে এসছে, তাহলে বড় প্লেয়ার মাল সেল করেছে, বড় প্লেয়ার মাল সেল করেছে, নিচে চলে এসছে। আর পাবলিক বাই করেছে। ওই বোনাস স্প্লিট যখনই দিয়েছে রকেট হয়ে গেছিলো CDSL, ওই সেই টাইমে বড় প্লেয়াররা ঠিক সুযোগ বুঝে বেরিয়ে গেছে পাবলিককে মাল হ্যান্ডওভার করে দিয়ে। ওইটাই হয়েছে, শেয়ার হোল্ডিং প্যাটার্ন থেকে বোঝাই যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন যারা পুরানো মেম্বাররা আছেন। এই হয় মার্কেটে। তাহলে টপ লেভেলে এখনও সেই টপ লেভেলে পৌঁছায়নি, কিন্তু CDSL এখনও সেই টপ লেভেলে পৌঁছায়নি। তাহলে ওই বোনাস স্প্লিট দেখে যারা এসেছিল, বোনাস স্প্লিটে এইসব দেখে কখনো ইনভেস্টমেন্ট করতে নেই, ঠিক আছে? কারণ ম্যাক্সিমাম স্টক বোনাস স্প্লিটের পর আমি নিচে আসতে দেখেছি। এটা আমি পুরনো চ্যানেলে বারবার বলেছি, যারা পুরনো মেম্বাররা আছেন তারা জানেন, ঠিক আছে? এবার এটার ক্ষেত্রে নাও হতে পারতো, কিন্তু হয়েছে। প্রিভিয়াস হিস্টোরি যেটা দেখেছি সেটাই বারংবার রিপিটেড হয়। তো যাই হোক, রেজাল্টটা যেটা দেখলাম তাতে একটু নেগেটিভিটি পেলাম। তো দেখা যাক মার্কেট কী রিয়াকশান দেখায়। আরও একটি স্টক আছে, তো কোম্পানিটি হচ্ছে গোদরেজ প্রপার্টিজ লিমিটেড। 2240 টাকা শেয়ার প্রাইস, এবং 1 বছরের চার্ট প্যাটার্নটা খুলেছি আমি ওপরের টপ লেভেল থেকে নিচে এসে ধীরে ধীরে ওই একই রেঞ্জের মধ্যেই আছে। এবং গত 5 বছরের চার্ট প্যাটার্ন যদি দেখি তাহলে দেখুন, এখান থেকে নিচে নেমে একটা সুন্দরভাবে একটা শেপ, দারুণ রিটার্ন। আবার ওপর থেকে প্রফিট বুকিং, মানে এই সমস্ত জায়গায় যারা কিনেছিল আর কি, তারা প্রফিট বুক করবে না, এখানে একটা সুন্দর রিটার্ন নিচে। তো সেটাই হয়েছে, প্রফিট বুকিংয়ের ফলে আবার নিচে এসছে। এবার এর পাশাপাশি Q4 রেজাল্টটাও চলে এসছে। এখন ধীরে ধীরে একটু 6 মাসের মধ্যে আমরা যদি ফলো করি, তাহলে ধীরে ধীরে সামান্য পরিমাণ একটু রিকভারি করেছে, সামান্য নিচের লেভেল থেকে যদি একটু দেখি, তাহলে ওই 15-16% রিকভারি করেছে। এবার রেজাল্টটা কী এলো সেটা দেখে নেব। গোদরেজ প্রপার্টিজের মার্কেট ক্যাপ কত আছে? 67,700 কোটি টাকা। এটাও লার্জ ক্যাপ ছিল, তবে এখন এই যে পিটাই হয়েছে বলে এখন মার্কেট ক্যাপটা কমে গেছে, ঠিক আছে? তো এটাও একটা বড় কোম্পানি, রিয়েল এস্টেটের বিজনেস কোম্পানির। তো মার্চ কোয়ার্টারে রেভিনিউ এসছে 2122 কোটি টাকা। আগের কোয়ার্টারে কত ছিল? 969 কোটি। তার মানে রেভিনিউটা কিন্তু বিশাল পরিমাণ বেড়েছে, প্রায় ডবলেরও বেশি কোয়ার্টারলি। ইয়ারলি 1426 কোটি, ইয়ারলিও বেড়েছে, কোয়ার্টারলিও বেড়েছে। তাহলে রেভিনিউতে একদম সুপার পজিটিভ। এবার চলে আসবো নেট প্রফিটে যদি দেখি 158 কোটি থেকে বেড়ে 378 কোটি, মানে এখানেও ডবলের থেকে বেশি কোয়ার্টারলি। ইয়ারলি 478 কোটি, সেখান থেকেও ইয়ারলি একটু ডাউন। তো এটাই একটা মাইনাস পয়েন্ট। তো অলরেডি আগের থেকেই মাইনাস হয়ে আছে, তবে ইপিএসটা দারুণ পরিমাণে বেড়েছে। তাহলে রেজাল্টটা পজিটিভ হলো না নেগেটিভ হলো? আমি তো বলবো পজিটিভ। রেজাল্ট যথেষ্ট পজিটিভ দেখতে পাচ্ছি। তাহলে ওপরের টপের লেভেল থেকে এরকম একটা ইউশেপ এখনও বানায়নি স্টকটি, তাহলে একটা ইউশেপ বানানোর সম্ভাবনা হতে পারে, কোনো শিওরিটি নেই। আবার মার্কেট এর উল্টো রিয়াকশানও দেখাতে পারে, কোনো ঠিক নেই। এটা স্টক মার্কেট, এখানে সমস্ত কিছু হতে পারে। তো আলটিমেটলি যেটা রেজাল্ট এসছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমার ব্যক্তিগত মতামতটা দিলাম। তো টোটাল বছরে যদি হিসাব দেখি 3000 কোটি থেকে বেড়ে 4900 কোটি, ইয়ারলি রেভিনিউ বেড়েছে এবং নেট প্রফিটও 747 কোটি থেকে বেড়ে 1389 কোটি, মোটামুটি প্রায় ডবলের কাছাকাছি 1 বছরে বেড়েছে। এবং ইপিএসও প্রায় ডবলের কাছাকাছি বেড়েছে। তাহলে ইয়ারলি পারফরমেন্স একদম বেটার আছে, কোয়ার্টারলি পারফরমেন্সটাও বেটারই হয়েছে, আমার একদম বেটার লাগছে। কোম্পানির কাছে রিজার্ভস আছে 17,100 কোটি টাকা এবং রিজার্ভস কন্টিনিউ বাড়ছে। বোরোয়িং আছে 12,600 কোটি টাকা। রিজার্ভসের তুলনায় বোরোয়িং কম আছে। তো রিয়েল এস্টেটের বিজনেস করতে গেলে বোরোয়িং লাগবে, ঋণ নিতে হয়, ঋণ নিয়ে কাজ করে কোম্পানি, তো তাতে কোম্পানি প্রফিটও হয় এবং ফিক্সড অ্যাসেটের পরিমাণও কন্টিনিউয়াসলি বাড়ছে, টোটাল অ্যাসেটের পরিমাণও কন্টিনিউয়াসলি বাড়ছে। ফান্ডামেন্টালে কোনো প্রবলেম নেই, ফান্ডামেন্টাল একদম ঠিক আছে। প্রোমোটার হোল্ডিং, এই দেখুন প্রোমোটারও তাদের স্টেক বাড়িয়েছে, তার মানে এখানেও একটা পজিটিভ পয়েন্ট পেলাম আমরা, ঠিক আছে। মার্চ কোয়ার্টারে এই দেখুন প্রোমোটার হোল্ডিং কিছুটা বাড়িয়েছে এবং এফআইস হোল্ডিং সামান্য সেল হয়েছে, তবে এখান থেকে বাই করেছে, আবার এখানে সামান্য পরিমাণ সেল করেছে। আর ডিআইসকে যদি দেখি তাহলে ডিআইসও এখান থেকে এখানে বাড়িয়েছিল, আবার সামান্য পরিমাণ সেল করেছে
এবং পাবলিক সামান্য পরিমাণ বাই করেছে। তো ম্যাক্সিমাম হোল্ডিংটাই বড় প্লেয়ারদের কাছে আছে। রেজাল্ট আপাতত পজিটিভই দেখলাম। তো টোটাল 5টা কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে, এবং আমার ব্যক্তিগত মতামতটা শেয়ার করার চেষ্টা করলাম। আরও বেশ কয়েকটা স্টকের রেজাল্ট বাকি আছে, সকালবেলা আমি আরও একটা ভিডিও আপনাদের সামনে দিয়ে দেবো, ঠিক আছে, সেটা দেখে নেবেন, বাকি কোম্পানিগুলোও কভার হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।